আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির ময়দান সবসময় কিন্তু এক অদ্ভুত গোলকধাঁধা। যেখানে আপাতত দৃষ্টিতে যা দেখা যায়, তার পেছনে কিন্তু লুকিয়ে থাকে আরো বহুগুণ গভীর ও জটিল সব সমীকরণ। দর্শক, আজকে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আপনাদের সামনে আলোচনা করছি, যখন বাংলাদেশ ও ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের পারদ ঠিক কোন দিকে মোড় নেবে তা নির্ধারণ করে দিচ্ছে মূলত দুটি বড় নাম। এক হচ্ছে শেখ হাসিনা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা যারা নিয়মিত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং দেশের ভেতরের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে ভাবেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন যে আজ থেকে প্রায় ২ বছর আগে, সেই ২০২৪ সালের আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার যে অভ্যুত্থান, তারপর থেকে ভারতের নতুন দিল্লির এক গোপন আস্তানায় নিরাপদে দিন কাটাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত কয়েকদিনে এই আশ্রয়ের পরিধি ছাড়িয়ে বিষয়টি আসলে এমন এক জায়গায় এসে ঠেকেছে, যেখানে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যকার আইনি ও রাজনৈতিক স্নায়ুযুদ্ধ এখন আর পর্দার আড়ালে নেই, বরং খবরের কাগজের পাতার শিরোনাম হয়ে আমাদের সামনে কিন্তু জ্বলজ্বল করছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কিংবা আনন্দবাজার পত্রিকার মতো শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যমগুলো থেকে শুরু করে আমাদের দেশের ভেতরের সংবাদ মাধ্যমগুলোতে যেভাবে আসলে বিষয়টি বর্তমান সময়ে উঠে আসছে, তা গভীর থেকে গভীরতর এক বাস্তবতার মুখোমুখি কিন্তু দাঁড় করিয়ে দেয় আমাদেরকে। সুপ্রিয় দর্শক, একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী যখন অন্য একটি রাষ্ট্রে অবস্থান করেন, তখন কেবল তাকে ঘিরে থাকা ব্যক্তিগত নিরাপত্তা কিংবা দৈনন্দিন রুটিনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, বরঞ্চ এর পাশাপাশি দুই দেশের সার্বভৌমত্ব ও আইনের শাসনের প্রশ্নটিও কিন্তু সমানভাবে সামনে চলে আসে। দেখুন, গত ৫ আগস্ট দিল্লিতে বসে সাবেক এই নেত্রী যে ভার্চুয়াল রাজনৈতিক সংবাদ সম্মেলন করলেন, তা কিন্তু পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন ভূকম্পন সৃষ্টি করেছে বলেই মনে হচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পারছি যে সেখানে বসে তিনি অলস সময় কাটাচ্ছেন না, বরঞ্চ তিনি সার্বক্ষণিকভাবে দেশের ভেতরে উনার দলীয় যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রক্ষা করছেন। নিয়মিত টেবিল টেনিস খেলে নিজের শারীরিক যে ফিটনেস সেটি বজায় রাখছেন। এবং সবচেয়ে বড় যে কথা সেটা হলো, তিনি নাকি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই বছরের শেষ দিকে, বিশেষ করে বিজয়ের মাস ডিসেম্বরেই তিনি তার নিজ দেশে ফিরে আসতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি চাইলেই কি আর আইন ও বাস্তব পরিস্থিতি তাকে সে সুযোগ দেবে? এর পেছনে রয়েছে একটি বড় আইনি ও রাজনৈতিক ইতিহাস। সুপ্রিয় দর্শক, গত বছরে অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, এবং একই সাথে তার রাজনৈতিক যে দল অর্থাৎ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা কিন্তু করা হয়েছে। কিন্তু আইনি লড়াইয়ের এই জায়গায় এসে ভারত সরকারের অবস্থান অত্যন্ত সূক্ষ্ম এবং কৌশলগত। দিল্লির পক্ষ থেকে বারবার কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে হুট করে বাংলাদেশের হাতে তুলে দেয়া বা না দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি কেবল কোনো রাজনৈতিক কিংবা কূটনৈতিক দয়া দাক্ষিণ্য যেটি রয়েছে সেটার উপর নির্ভর করছে না। এর জন্য রয়েছে দুই দেশের মধ্যকার ২০১৩ সালের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি এবং ভারতের ১৯৬২ সালের নিজস্ব এক্সট্রাডিশন অ্যাক্ট কিংবা প্রত্যর্পণ আইন। দর্শক, আর এখানেই কিন্তু কূটনীতির আসল যে মারপ্যাচ, সেই মারপ্যাচটা কিন্তু লুকিয়ে আছে। ভারতীয় যে আইন, সেই আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক যে মানদণ্ড, সেই মানদণ্ডে বাংলাদেশের আদালতে আনা অপরাধগুলো ভারতের আইনি কাঠামোর সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা যাচাই করার দীর্ঘ একটি আইনি প্রক্রিয়া কিন্তু রয়েছে। প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যেখানে অনেক সময় প্রত্যর্পণ না করার আইনি সুযোগও থাকে। অন্যদিকে শেখ হাসিনার আইনি দল এবং আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা সমর্থক রয়েছেন, তারা কিন্তু মনে করেন বর্তমান এই রাজনৈতিক প্রেক্ষাপট বা বাস্তবতায় যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তার নিরপেক্ষতা নিয়ে ভারতীয় আদালতে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ কিন্তু রয়েছে।
এবং এর পাশাপাশি তারা যুক্তি দেখাচ্ছেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মূলত এই রায়গুলো দেওয়া হচ্ছে। কিন্তু রাজনীতি তো আর শুধুমাত্র আইনি যে মারপ্যাচ সেই আইনি মারপ্যাচে আটকে থাকে না। এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে দুই দেশের শীর্ষ নেতৃত্বের কূটনৈতিক সফর এবং পারস্পরিক যে বোঝাপড়া সেই বোঝাপড়া প্রশ্নটি। আর ঠিক এখানে কিন্তু চলে আসে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য এবং বহুল আলোচিত এই ভারত সফর প্রসঙ্গটি। কিছুদিন আগেও যখন ডেইলি স্টার বা এএনআই এর মতো সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিল যে চলতি মাসে অর্থাৎ ২০ থেকে ২৫ আগস্টের মধ্যেই তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন, তখন কিন্তু মনে হচ্ছিল যে দুই দেশের যে সম্পর্ক সেই সম্পর্ক বুঝি এক নতুন উচ্চতায় বর্তমানে পৌঁছাতে চলেছে। কিন্তু ঠিক তারপরেই ঘটে গেল এক নাটকীয় পরিবর্তন। গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সেই ভার্চুয়াল রাজনৈতিক সংবাদ সম্মেলন এবং তার বক্তব্য প্রকাশ পাওয়ার পর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত জোরালো বার্তা দেওয়া হলো। সেখানে বলা হলো অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারতকে কিন্তু জানিয়ে দেয়া হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যেটি রয়েছে সেটি সফল হতে হলে এবং সেই সফরকে অর্থবহ করতে হলে ভারতকে আগে একটি অনুকূল পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই অনুকূল পরিবেশ বলতে ঢাকা যে কেবলমাত্র পানির হিস্যা বা অর্থনৈতিক যে সহযোগিতা সেই সহযোগিতার কথা বলছে তা কিন্তু নয়, বরং দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি মেনে শেখ হাসিনার অন্যান্য যে সকল অপরাধীরা আছেন তারা উভয়ে বা সহ তাদেরকে বাংলাদেশের হাতে হস্তান্তরের বিষয়টি অত্যন্ত জোরালোভাবে সামনে নিয়ে কিন্তু এসেছে। এবং এই বিষয়টি বর্তমান সময়ে বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক এবং ভারতীয় গণমাধ্যমে বেশ ফলাভাবে কিন্তু প্রচার হতে আমরা দেখেছি। তবে এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ বর্তমান সময়ে ভারতের আইন আদালত এই বিষয়টিকে কিভাবে দেখবে? কারণ বাংলাদেশ থেকে কিন্তু ইতিমধ্যে একটি কঠিন শর্ত ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। আদৌ কি বাংলাদেশ যেভাবে চাচ্ছে বা ঢাকা যেভাবে চাচ্ছে সেভাবে দিল্লি কাজ করবে, নাকি দিল্লি নতুন কোনো কূটনৈতিক সিস্টেম বা কূটনৈতিক গেম প্ল্যান নিয়ে ঢাকার কাছে হাজির হবে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের এই যে দিল্লি সফর কিংবা ভারত সফর এটা সফল হবে? এর পরবর্তীতে আদৌ আমরা কোন বিষয়টি জানতে পারবো? শেখ হাসিনার প্রত্যাবর্তন নাকি প্রত্যার্পণ, নাকি এখানে অন্য কোনো নতুন জটিল সমীকরণ তৈরি হবে? সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু একটি বিরাট মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক টানাপোড়েন কাজ করছে। বাংলাদেশের গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ বাংলাদেশের একটি সাম্প্রতিক প্রতিবেদনে খুব সাবলীলভাবে কিন্তু তুলে ধরা হয়েছে যে প্রধানমন্ত্রীর এই ভারত সফরে অন্যান্য অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক যে ইস্যু সেই ইস্যুগুলোর পাশাপাশি হাসিনা ইস্যু বা শেখ হাসিনার ভবিষ্যৎ মীমাংসা করাই হতে পারে সব থেকে বড় এজেন্ডা। একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কি দেখতে পাই? আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে এই সফরে ভারতের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেয়া হতে পারে। সেটি হলো শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত দেশে ফেরেও না, তবে তার পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং তাকে কেন্দ্র করে বা আওয়ামী লীগকে নিয়ে যাই করা হোক না কেন তা যেন একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্য দিয়ে হয়। দর্শক, এই কথাটির ভেতরে কিন্তু গভীর এক রাজনৈতিক ইঙ্গিত অবশ্যই লুকিয়ে আছে। ভারত কি তবে বাংলাদেশের বর্তমান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম তাদের যে স্বচ্ছতা সেই স্বচ্ছতা বা নিরপেক্ষতা নিয়ে এক ধরনের মৌন প্রশ্ন তুলছে না? ভারত কি পরোক্ষভাবে সেটাই বোঝাতে চাইছে যে রাজনৈতিক লাভের জন্য কোনো তাড়াহুড়া বা প্রতিহিংসামূলক আচরণ আসলে কোনোভাবে কাম্য নয়? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই আমাদের সামনে চলে আসে আরো একটি বড় রাজনৈতিক সমীকরণ। যদি ধরে নেওয়া হয় যে শেখ হাসিনা নিজেই কোনো বিশেষ কূটনৈতিক সমঝোতা কিংবা বন্দোবস্তের মাধ্যমে দেশে ফিরে আসেন, তবে বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব আসলে কি হবে? দেখুন, অনেকে হয়তো ভাবছেন যে তিনি ফিরে এসে রাজনীতিতে সক্রিয় হতে পারেন, কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতায় আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা কি আদৌ এত সহজে প্রত্যাহার করা হবে? এই জায়গাটিতেই
তারেক রহমান সরকারের সামনে কিন্তু এক বিরাট রাজনৈতিক কূটকৌশল বা পরীক্ষার প্রশ্ন রয়েছে। যদি ভারত সফর থেকে ফিরে এসে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা কোনোভাবে তুলে নেয়, তবে দেশের বিরোধী পক্ষ বা সাধারণ মানুষের একাংশের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়াও কিন্তু তৈরি হতে পারে। তারা সহজেই তখন আঙুল তুলে বলতে পারবে যে বর্তমান সরকার বুঝি ভারতের চাপের কাছে নতে স্বীকার করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বিষয়টা কিন্তু খুলাসা হয়ে যাবে। আর কোন গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য এই দাসত্ব বা চাপের মুখে আত্মসমর্পণের যে তকমা সেই তকমা গায়ে লাগানো অত্যন্ত আত্মঘাতী অবশ্যই হতে পারে। তাই বুদ্ধিমান রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান সময়ে মনে করছেন যে এই ধরনের সংবেদনশীল সিদ্ধান্ত যদি নির্বাহী আদেশের পরিবর্তে দীর্ঘমেয়াদী কোনো আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মীমাংসিত হয়, তবে সরকারের জন্য রাজনৈতিকভাবে সেটি হবে অনেক বেশি নিরাপদ এবং সহজ একটি প্রক্রিয়া। সরকার তখন কিন্তু বুক ফুলিয়ে বলতে পারবে যে তারা বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করে এবং আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সরকার কেবল সেটুকুই বাস্তবায়ন করেছে। কিন্তু দর্শক, এত কিছুর পরেও একটি সত্য আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের পারস্পরিক সম্পর্কে কোনো একজন ব্যক্তি বা কোনো একটি বিশেষ ইস্যুর ব্যক্তিগত বৃত্তে বন্দী করে রাখা দীর্ঘমেয়াদে কিন্তু দুই দেশের কারোর জন্যই আসলে মঙ্গলজনক নয়। আমরা দেখতে পাচ্ছি সামনে এই গঙ্গা পানি চুক্তির যে মেয়াদ সেটা শেষ হতে চলেছে। তিস্তা অববাহিকা ব্যবস্থাপনা বা তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা রয়েছে। জ্বালানি নিরাপত্তা ও অতিরিক্ত ডিজেল আমদানির মতো অত্যন্ত বাস্তবমুখী অর্থনৈতিক প্রয়োজন রয়েছে। এই বিশাল ভূ রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থের জায়গায় দাঁড়িয়ে দুই দেশের সম্পর্ক কি কেবলমাত্র শেখ হাসিনার অবস্থান বা একজন নেত্রীর প্রস্থান বা প্রত্যর্পণের আইনি জটিলতা আটকে থাকতে পারে? আমার মনে হয় না। কূটনীতি কখনোই আসলে আবেগের উপর চলে না। কূটনৈতিক চলে পারস্পরিক প্রয়োজন এবং ভূ-রাজনৈতিক ভারসাম্যের উপর। হয়তো এই কারণেই নানাবিধ অনিশ্চয়তা আর ধোঁয়াশার মাঝেও অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আগস্ট এবং আগস্টের শেষের দিকে যেকোনো একটি সময়ে অনুষ্ঠিত হবেই। হয়তো নিরাপত্তার স্বার্থে এবং যেকোনো অন্যান্য রাজনৈতিক বিশৃঙ্খলা এড়ানোর জন্য এই সফরের তারিখ কিংবা দিনক্ষণ আগে থেকে আসলে ফলাও করে ঘোষণা করা হবে না। হুট করে একদিন সকালে দেশের মানুষ শুনতে পাবে যে প্রধানমন্ত্রী আগামীকাল দিল্লি সফরে যাচ্ছেন, যেখানে দুই দেশের শীর্ষ পর্যায়ের টেবিলে অত্যন্ত গোপনে ও অত্যন্ত গুরুত্বের সাথে মীমাংসা হবে দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর যে অধ্যায়, অর্থাৎ শেখ হাসিনা ইস্যু, সেই অধ্যায়টি। তাই দিন শেষে প্রশ্ন থেকেই যায়, শেখ হাসিনা কি সত্যিই আগামী ডিসেম্বরের সেই বিজয়ের মাসে নিজের দেশে ফিরতে পারবেন? ভারতীয় বিচারালয়ের দীর্ঘ আইনি মারপ্যাচ এবং প্রত্যর্পণ চুক্তির মারকুটে যে একটি গভীর ক্ষত রয়েছে সেই ক্ষতে শেষ পর্যন্ত ঢাকার হাতে সঁপে দেওয়া হবে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো বড় রাজনৈতিক সমঝোতা তৈরি হয়ে আমাদের রাজনীতির যে গতিপথ সেই গতিপথকে সম্পূর্ণ বদলে দেওয়া হবে? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদেরকে আরো কিছুদিন অবশ্যই অপেক্ষা করতেই হবে। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং এখানে প্রতিটি মুহূর্তেই জন্ম নেয় নতুন সমীকরণ। আর ইতিহাসের পাতায় কালের আঁচড় পড়তে পড়তে তৈরি হয় আগামীর বাংলাদেশ। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।